হ্যালো 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 এভরিওয়ান, ওয়েলকাম টু কম্প একাডেমি। প্রত্যেককে স্বাগত আমার ক্লাসে। প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমি দিব্যেন্দু স্যার। অ্যানথ্রোপোলজি অপশনাল নিয়ে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করতে এসেছি। তো যারা WBCS 2024-এর মেন দেবে বা WBCS 23-এর মেন দেবে, তারা অলরেডি কিন্তু পড়াশুনো শুরু করে দিয়েছো বা কোশ্চেন আনসার বাড়িতে প্র্যাকটিস শুরু করে দিয়েছো। তোমরা অবশ্যই জানো অ্যানথ্রোপোলজি কতটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। WBCS গ্রুপ এবির জন্য 70% ক্যান্ডিডেট অ্যানথ্রো দিয়েই তারা তাদের সিভিল সার্ভিস ক্লিয়ার করে। তো অবশ্যই তোমরা জানো যে কত একটা দামি সাবজেক্ট এটা এবং কতটা স্কোরিং। তো আজকের এই ক্লাসটা কি, আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা জানতে পারবে একটা বিশেষ টপিকে কিভাবে আমি আমার কোশ্চেন আনসারকে আরো বেশি এনরিচ করব, এটা তোমরা জানতে পারবে। তো দেখো লেখা আছে অ্যানথ্রোপোলজি অপশনাল ফর ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ 2024। আর কোশ্চেনটা হচ্ছে নেগ্রিটো প্রবলেম ইন ইন্ডিয়া, IAS 15 মার্কসের কোশ্চেন এবং এটা অলরেডি 2016 সালের আসা কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার। WBCS 10 মার্কের কোশ্চেন, অনেকবার এসে সালটা লেখা হয়নি। তো দেখো IAS এর ক্ষেত্রে কোশ্চেনটা কিন্তু 15 মার্কস নিচ্ছে, WBCS এর ক্ষেত্রে নিচ্ছে 10 মার্কস। এইবার কি কোশ্চেন হচ্ছে নেগ্রিটো প্রবলেম ইন ইন্ডিয়া। আজকের ক্লাসটা তোমরা মন দিয়ে শুনবে এবং তোমরা যারা বাড়িতে কোশ্চেন আনসার ডেলি প্র্যাকটিস করছো তারা কিন্তু এই সমস্ত পয়েন্ট, অর্থাৎ যেটা আজকে আমরা আলোচনা করব, এই পয়েন্টগুলো ডিটেলসে জানবো এবং তোমরা তোমাদের কোশ্চেন আনসারকে আরো বেশি করে এনরিচ করবে। পরিষ্কার মন দিয়ে তোমরা ভিডিওটা দেখো। নেগ্রিটো প্রবলেম ইন ইন্ডিয়া। দেখো আমরা জানি যে নেগ্রিটো হচ্ছে একটা রেস। নেগ্রিটো কি? নেগ্রিটো একটা রেস, আমরা জানি। তো দেখো এই রেস নিয়ে সমস্যা কি, সমস্যা আমরা আজকে বিস্তারিত আলোচনা করছি। ব্যাপারটা কি, আচ্ছা এই নেগ্রিটো টার্ম প্রথম ইউজ হলো 1877 সালে। নেগ্রিটো টার্ম ফার্স্ট ইউজ হলো। এইবার কি আমরা প্রথমে দেখব কোয়াড্রিফিজিসের কনসেপ্ট। ভদ্রলোক 1877 সালে ডিরেক্ট কিন্তু ঘোষণা করলেন যে ভারতবর্ষের প্রাচীনতম জাত হলো হচ্ছে নেগ্রিটো। নেগ্রিটো ছিল ভারতবর্ষের প্রাচীনতম জাত। কিন্তু ঠিক তার পরবর্তী সময়ে তা ভারতবর্ষের যে আপেক্ষিক পশমি লোমের উপর ভিত্তি করে আবার কিন্তু সিদ্ধান্ত নেওয়া হলো যে নেগ্রিটো জাত বলে যে আদৌ কোনো জাত ছিল এরকম কিন্তু কোনো রকম ভাবে তথ্য পাওয়া যায়নি। এই পর্যন্ত হওয়ার পর বিষয়টা কিন্তু সম্পূর্ণরূপে স্টপ হয়ে গিয়েছিল, আলোচনাটা মোটামুটি অস্তমিত হয়েছিল। ঠিক তার পরবর্তী সময়ে জেজ হুটন আসার পরে তিনি কি বললেন যে নেগ্রিটো জাতের যে সমস্ত ব্যক্তি ছিল যাদের শারীরিক ফিচারগুলো, দেখো এই নেগ্রিটো জাত হিসাবে আমরা ঠিক কাদেরকে চিনব? আমরা চিনব মূলত পিগময়েডদের বা পিগমিদের। পিগমিরা কেবলমাত্র কঙ্গোতে বসবাস করত, আর পিগময়েড রেস কিন্তু সমগ্র বিশ্বের মধ্যে ছড়িয়েছিল। গল্পটা কি, এই পিগমিদের হাইট হচ্ছে লেস দ্যান 5 ফিট। ওদের গায়ের রং কিন্তু কালো, একটু বেটে এবং কি মাথার মধ্যে কোকড়ানো কোকড়ানো চুল। এগুলো হচ্ছে নেগ্রিটোদের মেন বৈশিষ্ট্য বা পিগমিদের মেন বৈশিষ্ট্য। আমরা আসবো এইবার কি হুটন কিন্তু এই পিগমিদের সঙ্গে বা নেগ্রিটোদের সঙ্গে মেলানেশিয়ান কালচারকে বা মেলানেশিয়ান কালচারের যে সমস্ত ব্যক্তিবর্গ মেলানেশিয়ান কালচার প্র্যাকটিস করতো বা মেলানেশিয়ান যে সমস্ত ব্যক্তিবর্গ ছিল তাদের কিন্তু কালচারের সঙ্গে অনেকটা মিল পেয়েছিলেন কে? হুটন। এবং তিনি যে অঙ্গমি নাগা উদাহরণ হিসাবে যে ট্রাইব তিনি উল্লেখ করেছিলেন সেই ট্রাইব ছিল যে অঙ্গমি নাগা। এইবার গল্প কি, গল্প হচ্ছে 1937 সাল অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে প্রধান ভদ্রলোকের নাম হচ্ছে BS গুহ। ইনি কি করলেন, ইনি কিন্তু মেন যে এই কনসেপ্টে কি করলেন, ইনি হচ্ছে ঘৃতাহুতি দিলেন। বক্তব্যটা কি, ইনি ভারতবর্ষের এই বিশাল ভারতবর্ষ
ভারতবর্ষের বিভিন্ন ভাষাভাষীর মানুষ আমরা বসবাস করছি। বিভিন্ন মানুষ, তাদের বিভিন্ন কালচার, সংস্কৃতি, এত ভাষাভাষী মানুষ, এত রকমের বৈচিত্র্য, ডাইভার্সিটি, তার মধ্যে প্রথম ইনি কিন্তু অফিসিয়ালি যে ভাগ করলেন, কি ভাগ করলেন, হচ্ছে ভারতবর্ষের জনসংখ্যাকে। দেখো আমাদের সিলেবাসে আছে কি কি, আমাদের সিলেবাসে আছে বিএস গুহ, আচ্ছা আমাদের সিলেবাসে আছে এস এস সরকার, আমাদের সিলেবাসে আছে রিশলি। রিশলি খুব ইম্পর্টেন্ট, ডাব্লিউবিসিএস 2022-এর কোশ্চেন ছিল এবং রিশলি কিন্তু পরীক্ষাতে এসছে, এবং এদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রিশলি। বক্তব্য কি, আমার কাছে যারা অপশনাল অ্যানথ্রোপোলজি পড়ে ওদের জন্য 56 নাম্বার যে নোট, সেই নোট হচ্ছে রিশলির জন্য বরাদ্দ, এবং বিএস গু হচ্ছে সেট 13 এবং নেগ্রিটো প্রবলেম হচ্ছে সেট 21। প্রত্যেকটা নোট কিন্তু আলাদা আলাদা সেট হিসেবে মেনশন করা। বক্তব্য কি, এই বিএস গুহ যে ক্লাসিফিকেশন করেছিল, রেসিয়াল ক্লাসিফিকেশন, সেখানে নেগ্রিটো রেসকে তিনি উল্লেখ করেছিলেন, নেগ্রিটো রেসের কথা। কারণ কি, তাদের লোমের উপরে ভিত্তি করে, তাদের হাইটের উপরে ভিত্তি করে ইত্যাদি বিষয় কি আমাদের মাথায় রাখতে হবে। ভদ্রলোক যে পশমি লোম বা চুলের উপরে ভিত্তি করে নেগ্রিটো রেসকে মূলত ভারতবর্ষে প্রতিষ্ঠিত করেছিল অফিসিয়ালি। কারণ কি, কারণ হচ্ছে বিএস গো ভারতবর্ষের কিন্তু ক্লাসিফিকেশন করেছিল, কিন্তু সমস্যা হয়ে গেল এস এস সরকারকে নিয়ে। ভদ্রলোক খুবই বিচক্ষণ মানুষ ছিলেন। ভদ্রলোক আসার পরে ঘোষণা করলেন যে শুধুমাত্র একটা কোনো আপেক্ষিক ট্রেড বা বৈশিষ্ট্যের উপরে আমরা কখনোই কোনো জাতকে আমরা আলাদা করে আইডেন্টিফাই করতে পারবো না। কে করেছিলেন? এস এস সরকার। দেখো নেগ্রিটোরা যে সত্যি ভারতবর্ষে বিলং করতো এরকম কিন্তু কোনো ফসিল এভিডেন্স কখনোই পাওয়া যায়নি, এস এস সরকার দেখিয়েছে। আচ্ছা এস এস সরকারের ফায়দা কি এটা দেখানো। দেখো এস এস সরকার কখনোই নেগ্রিটো রেস যে ভারতবর্ষে ছিল এরকম কিন্তু কখনোই তিনি কোনো কথা উল্লেখ করেননি। এবং বিএস গো যেমন ভারতবর্ষের জনসংখ্যাকে ভাগ করেছিলেন, এস এস সরকারও কিন্তু ভারতবর্ষের জনসংখ্যাকে ভাগ করেছিলেন। এবং সরকার নেগ্রিটো না উল্লেখ করে সরকার প্রোটো অস্ট্রালয়েড উল্লেখ করেছেন, কারণ নেগ্রিটোর কিন্তু কোনো ফসিল এভিডেন্স ভারতবর্ষে পাওয়া যায়নি। বিএস গো কি করেছিল, বিএস গো কদর অর্থাৎ কাদারাসের 16 জন ব্যক্তিকে নিয়ে আলাদা আলাদা ভাবে তাদের কিন্তু ফিজিক্যাল ফিচার গুলি একটি ডাটা কিন্তু তৈরি করেছিলেন। সেই 16 জন ব্যক্তির উপরে ভিত্তি করে তিনি একটা জাতকে প্রতিষ্ঠা করেছিলেন। এস এস সরকার এই বিএস গো নেগ্রিটো যে জাতকে নিয়ে কিন্তু সম্পূর্ণরূপে তিনি বলেছিলেন নেগ্রিটো জাত বলে কোনো জাত বা রেস ভারতবর্ষে কখনোই ছিল না। কারণ কি, আমাদের প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ফসিল এভিডেন্স। বিএস গো তার কথার পরিপ্রেক্ষিতে কিন্তু কোনো ফসিল এভিডেন্স বা কোনো জীবাশ্মের কোনো নমুনা বা তার নিদর্শন তিনি দিতে পারেননি, নাম্বার 1। নাম্বার 2, এস এস সরকার দেখিয়েছিল যে মহেঞ্জোদারোতে যে জীবাশ্ম পাওয়া গেছে, যে ফসিল পাওয়া গেছে, সেই ফসিল কি হয়েছে, সেই ফসিল কিন্তু প্রোটো অস্ট্রালয়েডের মতো সেম ক্যারেক্টার বিলং করছে, সেম ট্রেড বিলং করছে। সেখানে নেগ্রিটোর কিন্তু কোনো লেশ মাত্র নেই। এর থেকে শশাঙ্ক শেখর সরকারের কথা আরো বেশি করে প্রাধান্য পেল, তার কনসেপ্ট ভারতবর্ষের কাছে, মানুষের কাছে আরো অনেক বেশি গ্রহণযোগ্য হলো। এই নিয়ে শুরু হলো নেগ্রিটো প্রবলেম ইন ইন্ডিয়া। আদৌ কি নেগ্রিটো ভারতবর্ষে ছিল? আচ্ছা আদৌ কি নেগ্রিটো যে প্রথম কোয়ার্টার ফেজে যেটা বললো, হুটন যেটা বললো, বিএস গো যেটা বললো, এনাদের সবার কি কনসেপ্ট ভুল? নেগ্রিটো কি ভারতবর্ষে ছিল না? আচ্ছা আন্দামানে যারা বসবাস করছে, জারোয়া, সেন্টিনেলস, এরা কি নেগ্রিটোর আন্ডারে পড়ছে নাকি এরা এক্স্যাক্ট এরা প্রোটো অস্ট্রালয়েডের আন্ডারে পড়ছে? এই নিয়ে কিন্তু নানা রকমের মতভেদ, নানা রকমের কিন্তু যুক্তি দেখতে পাওয়া গিয়েছিল। পরিষ্কার হলো এই শশাঙ্ক শেখর সরকার, এস এস সরকার, এই এস এস সরকারের যে মতবাদ কিন্তু মানুষের কাছে বিএস গোর মতবাদ থেকেও কিন্তু অনেক বেশি গ্রহণযোগ্যতা পেয়েছিল।
পরিষ্কার হলো? এর জন্য আমরা সবসময় মনে রাখবো কোয়েশ্চেনে, ডাব্লিউবিসিএস এর কোয়েশ্চেনে বিএসগো থেকেও কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এসএস সরকার, এবং এসএস সরকারের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি রিসলি। রিসলির পরীক্ষাতে, ডাব্লিউবিসিএস পরীক্ষাতে কিন্তু 1 বছর অন্তর বা 2 বছর অন্তর, মানে লাস্ট 5 বছরের মধ্যে 2 বার বা 3 বার কিন্তু রিসলি কমন এসছে। রিসলি হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে আজকের ক্লাস। ছোট নোট, কারণ এটা জাস্ট 10 মার্কসের নোট। পরিষ্কার হয়েছে? এই নোট, এই ম্যাটেরিয়াল প্রত্যেকটা কিন্তু পয়েন্টকে খুব সুন্দরভাবে ডিসকাস করতে হবে। আমি মোটামুটি একটা কনসেপ্ট তোমাদেরকে দিলাম যে নেগ্রিটো প্রবলেম ইন ইন্ডিয়া। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও দেখার জন্য। আর আমি অলরেডি মোটামুটি একটা ভেবেই নিয়েছি, প্রত্যেক সপ্তাহে অন্তত একটা দুটো টপিকের উপরে তোমাদের সঙ্গে ডিসকাস করব, তোমরা যেন আরো বেশি করে অ্যানথ্রোপোলজি কোশ্চেন অ্যান্সার আরো বেশি করে তোমরা এনরিচ করতে পারো। কারণ অ্যানথ্রোপোলজি ইজ দ্য মোস্ট স্কোরিং এন্ড দ্য সুইটেবল সাবজেক্ট ফর আইএস এন্ড ডাব্লিউবিসিএস। কি বললাম বুঝতে পেরেছো? তো দেখো, তোমাদের লাস্ট একটা ঘোষণা করে দিই। তো যারা অ্যানথ্রোপোলজি, যাদের অ্যানথ্রোপোলজি নিয়ে সমস্যা আছে, যাদের অ্যানথ্রোপোলজি নিয়ে প্রবলেম আছে, যারা অ্যানথ্রোপোলজিকে আরো খুব ভালোভাবে এবং খুব তাড়াতাড়ি যারা রপ্ত করতে চাও, তাদের জন্য সুযোগ আগামী মার্চ মাস, আর মাত্র 15 দিন মতো বাকি। আগামী মার্চ মাসের 7 তারিখ থেকে নিউ অ্যানথ্রোপোলজি ব্যাচ লঞ্চ হচ্ছে কম্প একাডেমিতে। সেটা অনলাইন হবে, আলাদা সফটওয়্যারে হবে, বাড়িতে বসে ক্লাস করতে পারবে, লাইভ ক্লাস করতে পারবে। লাইভ ক্লাসের পাশাপাশি তোমরা সেই ভিডিওটা যে কোনো দিন রেকর্ডেড দেখে নিতে পারবে। সেটা প্রায় 1 বছর পর্যন্ত রেকর্ডেড তোমরা রেকর্ডেড হিসাবে থেকে যাবে, তোমরা পুরোপুরি ভাবে সেটা রেকর্ডেড দেখে নিতে পারবে। নোট, আমাদের একাডেমিতে নোট কিন্তু কোনো রকম ভাবে পিডিএফ ফাইল শেয়ার করা হয় না। কি কি করা হয়? নোট তোমাদের বাড়িতে হার্ড কপি পার্সেল করে পাঠিয়ে দেওয়া হয়। সম্পূর্ণ একটা ইউনিক ব্যবস্থা, এবং প্রত্যেক সপ্তাহে কিন্তু এক্সামিনেশন। অলরেডি আমাদের অনলাইনে ব্যাচ চলছে 3টে এবং অফলাইন ব্যাচ চলছে 1টা, বেলঘড়ি স্টেশন থেকে হেঁটে জাস্ট 1 মিনিট। যদি তোমরা মনে করো অফলাইন ব্যাচ একটা কম্প্যাক্ট ক্লাস, অফলাইন ক্লাস তোমরা করবে, মোটামুটি আমাদের 10 মাস থেকে 12 মাসের কোর্সটাকে আমরা সম্পূর্ণরূপে কমপ্লিট করব, রপ্ত করব, কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব, হিউজ প্র্যাকটিস হবে এখানে। তাহলে তোমরা অবশ্যই ওপরে যে নাম্বার আছে, নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা আরো বিষয় সম্পর্কে জানতে পারো, এবং আরো অনেক তথ্য তোমরা অ্যানথ্রোপোলজি ব্যাচ সম্পর্কে পেয়ে যাবে উপরের নাম্বারে কন্ট্যাক্ট করলে। ওকে, তো তোমরা প্রত্যেকে, আশা করছি আমরা একটা বিষয় নিয়ে ডিসকাস করলাম, মোটামুটি তোমরা একটা ধারণা পেয়েছো। আমি ওভারঅল ধারণাটা দিলাম তোমাদের জন্য, কারণ আরো অনেক বিষয় আছে যে বিষয়টা হচ্ছে নোট নিয়ে যখন তোমাদের ব্যাচে স্টাডি করাবে তখন আরো আমরা বিস্তারিত স্টাডি করতে পারবো। এটা জাস্ট পয়েন্টগুলোকে নিয়ে আমরা স্টাডি করলাম। তো প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর যাদের অ্যানথ্রোপোলজি নিয়ে যারা সমস্যা আছে, তারা উপরের নাম্বারে, যে নাম্বার তোমাদের কাছে শো হচ্ছে, সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে বা কল করবে বা হোয়াটসঅ্যাপ করবে। আশা করছি তোমাদের কিন্তু সমস্যা পুরোপুরি ভাবে বা সম্পূর্ণভাবে কিন্তু সমাধান হয়ে যাবে। তো প্রত্যেককে শুভরাত্রি, ভালো থেকো।